বাংলা বিভাগে বক্তৃতা করতে আসার সৌভাগ্য আমার হয়েছে। এখন সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কিন্তু বাংলা ভাষা। ডক্টর অশোক মিত্রর সংস্পর্শে থাকার ফলে এটা দেখেছি যে একজন বাংলা ভাষায় যার দক্ষতা প্রশ্নাতীত, তিনি কিন্তু সমদক্ষতা নিয়ে ইংরেজিতেও লিখতে পারতেন। একটা ধারণা সৃষ্টি করা হচ্ছে আমাদের, বাংলা পড়ে কিছু হবে না, এবং আপনারা অনেকেই বিস্মিত হবেন, ক্রোধান্বিত হবেন কিনা জানি না, যে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন স্কুল থেকে বাংলা মাধ্যমকে ক্রমশ পরিকল্পনা করে তুলে দেওয়া হচ্ছে, এবং হিন্দি ভাষাকে খুব কৌশলে চাপিয়ে দেওয়ার একটা সূক্ষ্ম প্রয়াস চলছে। এবং সেই প্রয়াসটাকে কার্যকরী করার জন্য কিন্তু ওই যে কথা বললেন আমার বন্ধু, একটা ভীতির আবরণ এবং পরিবেশ তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে বাংলা শিখলে জীবনে কোনো কাজকর্ম পাওয়া যাবে না, কিছু হবে না। তা আমার ভালো লাগছে এই জন্যই যে আজকে বাংলা বিভাগে এতজন শ্রোতা আছেন। আমি তো ভেবেছিলাম গিয়ে দেখবো 25-30 জন মানুষ আছেন, হাই তুলছেন, এইসব আলোচনা শুনে লাভটা কি। তা আমার ধারণাটা ভ্রান্ত হয়েছে। কিন্তু আমরা সকলেই খুব নির্লিপ্ত। আমার যে ভাষাকে কেড়ে নেওয়া হচ্ছে এই সম্পর্কে আমাদের কারো কোনো রকম খুব একটা হেলদোল আমি দেখি না। কলকাতা শহরের বুকে আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে, আমার তো অভিজ্ঞতা আছে, বিভিন্ন কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয়। এমনকি ভারতবর্ষের সীমার বাইরে গিয়েও বিভিন্ন দেশে দেখেছি স্থানীয় ভাষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের এখানে দেখবেন ঠিক উল্টোটা। এবং আরো দুঃখের কি জানেন, বিভিন্ন সচেতন করবার জন্য পুলিশ দপ্তরের যে সমস্ত বিজ্ঞাপন আজকাল হয় ডিজিটাল মিডিয়াতে, সেটা ইংরেজিতে কিংবা হিন্দিতে। আমি একদিন ঠাট্টা করে এক পুলিশ কর থেকে বলেছিলাম, আপনার কি ধারণা যে পশ্চিমবঙ্গে যারা গাড়ি চালান সবাই খুব ইংরেজিতে দক্ষ? উত্তর নেই। এই যে একটা পরিকল্পনা করে একটা ভাষাকে তুলে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে এবং হিন্দিটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই যে বিভাজনের তত্ত্ব, এই বিভাজন কি ভারতবর্ষের সংবিধান সম্মতি দেয়? এখন ভারতবর্ষের সংবিধান আলোচনা করতে গেলেই কিন্তু আমাদের ভাবতে হবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। এখানে অনেক প্রাজ্ঞ পণ্ডিত বাবুরা আছেন, শ্রদ্ধেয় মানুষ, আমি খুব বেশি স্পর্ধা দেখাবো না, কিন্তু যদি আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মূল তত্ত্ব এবং মূল দিশা আলোচনা না করি, তাহলে কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রাপ্তিরও মূল কারণটা আমরা খুঁজে পাবো না। এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু একটা দীর্ঘস্থায়ী লড়াইয়ের মধ্যে দিয়ে তো হয়েছে। আমরা স্বাধীনতা সংগ্রাম বলি কিন্তু মূলত ইংরেজির বিরুদ্ধে লড়াইটাকে। ইংরেজি আসার আগেও আমাদের ভারতবর্ষে বহু বিদেশি শাসকেরা এসেছেন। প্রকৃতপক্ষে ভারতবর্ষীয়রা খুব একটা শাসক ছিলেন বলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কোথাও দেখিনি। সেই মহাবীর অশোকের পর থেকে খুব কেউ সামগ্রিকভাবে ভারতবর্ষ জুড়ে শাসন ব্যবস্থা চালু রাখতে পেরেছেন এমন কোনো অতীত গরিমা আমাদের নেই। যদিও এখন আমরা সকলেই খুব অতীত গরিমার কথা বলি, এই আমাদের অতীত গৌরব ইত্যাদি ইত্যাদি বলি, কিন্তু আমরা বারে বারে শাসিত হয়েছি। এবং ইংরেজরা আসার আগে পর্যন্ত যারা শাসন করতে এসেছেন তারা কিন্তু ভারতবর্ষেই ভারতীয় হয়ে গিয়েছে। তারা সম্পদ তৈরি হয়েছে, সেই সম্পদ কিন্তু ভারতবর্ষেই ব্যবহার করেছেন, সম্পদ লুট করে নিয়ে বাইরে চলে যাননি। ব্যতিক্রম হলে যখন ইংরেজ ব্যবসায়ী এলেন, আপনারা জানেন সকলে, বিশেষ করে ছাত্ররা নিশ্চয়ই জানবেন এবং আরো জানবেন তাদের গবেষণার মধ্য দিয়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসে ব্যবসা করতে, তার কারণ হচ্ছে তাদের মুনাফার যে উপাদানগুলো দরকার, সেই উপাদান ভারতবর্ষে প্রচুর পরিমাণে ছিল। প্রাকৃতিক সম্পদ বলুন, প্রাকৃতিক সম্পদ অর্থের সমস্ত ভূমিজ সম্পদ, বায়বীয় সম্পদ এখন ব্যাপক সম্পদ হিসেবে তো মানুষের মুনাফা তৈরি করছে। আর সবচেয়ে বড় ছিল আমাদের জনসম্পদ। এই ভারতবর্ষের এই জনসংখ্যার শ্রম, যেই শ্রমটাকে তারা ব্যবহার করেছেন, ব্যবহার করে মুনাফা অর্জন করেছেন এবং সম্পদ তৈরি করে লুট করে নিয়ে চলে গিয়েছেন। এ নিয়ে আজকাল কোনো বিতর্ক নেই। তো
সেজন্যই যখন নাকি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা বলি, ব্রিটিশের বিরুদ্ধে বলে অনেকে বলেন যেন সাদা চামড়ার বিরুদ্ধে আমাদের লড়াই, তা তো নয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদী যে পরিকল্পনা, যার মূল হচ্ছে পুঁজিবাদ, তাদের বিরুদ্ধে যখন লড়াই আমরা সংগঠিত করি, লড়াই কিন্তু বহুমুখীনতা ছিল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নির্দিষ্ট একটা লক্ষ্যেই একরকম ভাবেই হয়েছে তা তো নয়। নিঃসন্দেহে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন ব্যাপকভাবে ভারতবর্ষের সমস্ত মানুষকে একটা জায়গায় জড়ো করতে পেরেছেন, কিন্তু ভারতবর্ষে বিক্ষিপ্তভাবে হলো এই যে আমরা বলি সরাসরি লড়াই, যাকে ওরা বলেন সহিংস। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী এটাকে বলেছেন মিলিটেন্ট ন্যাশনালিজম। আমরা যদি তাকে মিলিটেন্ট ন্যাশনালিজম বলি, এবং যথার্থই সে কথাটা হয়, তারা কিন্তু প্রকৃতপক্ষে ইংরেজের যে প্রশাসনিক শক্তি তার বিরুদ্ধে লড়াই করেছেন, এবং এটা প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষের তরুণেরা তারা কিন্তু অত্যাচারের কাছে মাথা নত করবার মতো মানসিকতার নন। সে ভগৎ সিং বলুন, বা আমাদের বাংলার বুকে চট্টগ্রাম মাস্টারদের নেতৃত্বে লড়াই বলুন, বাঘাযতীনের লড়াই বলুন, এই সমস্ত লড়াই বিক্ষিপ্তভাবে কিন্তু ক্রমশ ক্রমশ ব্রিটিশ প্রশাসনকে আতঙ্কিত করেছে যে আমরা যদি মনে করে থাকি যে আমরা লাঠি দিয়ে শাসন করব, তাহলে এই লাঠি দিয়ে শাসন করা যাবে না। সে লাঠি দিয়ে শাসন করা যখন যাবে না, তখন শাসন করব কিভাবে? বৌদ্ধিক জগতে আমাদের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে। এবং সেজন্যই ওরা চেষ্টা করেছে ইংরেজি ভাষাটাকে ওদের প্রশাসনিক স্বার্থে ব্যবহার করবার জন্য নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা। সেটা ছিল ম্যাকলের থিওরি। এখন এই শিক্ষায় শিক্ষিত হয়ে যে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হলো, একদল মানুষ তারা ইংরেজি ভাষায় শিক্ষিত, অর্থাৎ তারা আধুনিকতার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছেন, আর ব্যাপক অংশের মানুষ তাদের নেটিভ বলে আমরা বর্ণনা করেছি, এবং তার মধ্যে একটা ঘৃণা তৈরি করিয়েছি। এবং এই ঘৃণা তৈরি করানোটা কিন্তু এর সঙ্গে হিন্দু ধর্মের যে প্রাচীনত্ব, চতুর্বর্ণং বা সিস্টেম, আমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি শূদ্র, এই যে বিভাজন, সেই বিভাজনটাকেও কিন্তু ব্রিটিশ শাসকেরা খুব কৌশলে কাজে লাগিয়ে মানুষে কিন্তু বিভিন্ন গোষ্ঠী তৈরি করেছেন। কখনোই মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যে লড়াইটা যাতে না তীব্রতা পায় সে চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে অবশ্যই মহাত্মা গান্ধীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখন ইংরেজরা যখন চলে যাচ্ছেন, তখন কিন্তু আমাদের বিশ্বের রাজনৈতিক প্রেক্ষিতেও নজরে রাখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন হিটলার তার ফ্যাসিস্ট বাহিনী নিয়ে স্বপ্ন দেখছেন গোটা পৃথিবীর তিনি শাসক হবেন, সেই মুহূর্তেই সোভিয়েত রাশিয়া স্টালিনের নেতৃত্বে তারা হিটলারের পরাজয় করতে বাধ্য হলেন, হিটলার পরাজিত হলেন, তারপর আত্মহত্যা করলেন। সে বিষয়ে আমাদের যাওয়ার দরকার নেই। এটার মধ্য দিয়ে একটা সত্য প্রকাশিত হলো, তা হচ্ছে যে পুঁজিবাদের বিরুদ্ধে একটা পাল্টা অর্থনৈতিক শক্তি এবং মতবাদ ক্রমশ দানা বাঁধছে, এবং তারা চ্যালেঞ্জ জানাচ্ছে। ইংরেজ শাসক, তারা অনেক প্রাজ্ঞ শাসক, তারা তখনও বুঝে গেলেন এই ভারতবর্ষের বুকে আর শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা যাবে না। স্বভাবতই তারা আইনি পদ্ধতিতে ট্রান্সফার অফ পাওয়ার দিলেন। দেখবেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু হয়েছে ইংল্যান্ডের পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, তারা আইন করে ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করছে। তারা বলছেন আমরা তোমাদের ক্ষমতা হস্তান্তর করলাম, আমার দেশ, আমি স্বাধীন, আমার স্বাধীনতা আসছে ইংরেজের ইচ্ছা অনুযায়ী। বাস্তব পরিস্থিতি এটা ছিল, কিন্তু লড়াই করে আমরা এটা আদায় করেছি। এখন দেখবেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার বন্ধু অধ্যাপক যে বললেন সে কথার প্রেক্ষিতে, প্রথম যিনি খুন হলেন ভারতবর্ষের মাটিতে তিনি হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। কমিউনিস্ট নন, বামপন্থী নন, একজন একনিষ্ঠ হিন্দু। খুন করলেন কে? কমিউনিস্টরা নয়, খুন করলেন আরেকজন উচ্চ বর্ণের ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠিত করতে চান, তিনি হচ্ছেন নাথুরাম গডসে। এবং আপনারা জানেন নাথুরাম গডসের যে বিবৃতি ছিল, তার ডিফেন্স স্টেটমেন্ট, সেই ডিফেন্স স্টেটমেন্টে তিনি যেটা বলেছেন মারাত্মক বিষয়টা আজকে আমাদের আরো বিশেষ করে অনুধাবন করা দরকার। তিনি বলছেন আমি এই মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী বলতেন না ওরা, তাকে খুন করেছি এই জন্য নয় যে তিনি মুসলমানের প্রতি তার দুর্বলতা বা প্রীতি দেখিয়েছেন, আমি তাকে খুন করেছি এই কারণেই
যে তিনি রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে যারা অন্তজ, যারা শূদ্র, তাদেরও অংশগ্রহণ করিয়েছেন। হরিজন বলে তাদের সম্মান করে রাজনৈতিক অঙ্গনে তাদের নিয়ে এসেছেন, যেটা ব্রাহ্মণ্যবাদকে আক্রমণ করে। স্পষ্ট কথা। নাথুরাম গডসে কিন্তু মহারাষ্ট্রের চিৎপাবন ব্রাহ্মণ গোষ্ঠীর মানুষ, অর্থাৎ উচ্চ বর্ণের ব্রাহ্মণ। তার হত্যার কারণ তিনি গর্বিত, আদৌ শঙ্কিত বা লজ্জিত নন, যে তিনি ব্রাহ্মণ্যবাদের এই যে গরিমা, সেই গরিমাকে যে আঘাত করছে, সে হিন্দু হতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার গরিমাকে আঘাত করছে যে ক্ষেত্রটা আমার জন্য নির্ধারিত। আমি রাজপুরুষ থাকবো, আমি লোককে নিয়ন্ত্রণ করব, আমি যা বলবো সেটাই সাধারণ মানুষ গ্রহণ করবে। আগে রাজাদের যেমন রাজ জ্যোতিষ থাকতেন, রাজ কবি থাকতেন, তারা নিয়ন্ত্রণ করতেন। তো সেক্ষেত্রে কেন হরিজনদের এত দাপট থাকবে? এই জন্যই খুন করা হলো। এখান থেকেই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা উত্তরকালে যে সংবিধান, সেই সংবিধানের মূল পরিধি এবং তার কার্যকারিতা আমাদের বুঝতে হবে। আমি সীমিত সময়ের মধ্যেই বলবো। এই জায়গায় দাঁড়িয়ে যখন নাকি ভারতবর্ষের সংবিধান তৈরি করার পরিকল্পনা হলো, ব্রিটিশরা চলে যাচ্ছেন, তারা চলে গেলে শাসনটা হবে কি করে? আমরা তো শাসিতই ছিলাম। তা আমরা যখন শাসকের রূপ নেব, আমরা কিভাবে শাসন করবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো এখন বলতে পারবো না যে অমুকে রাজা, বা আমরা আকাশ থেকে নামিয়ে বলতে পারবো না শ্রীকৃষ্ণ এসে গিয়েছেন বা রাম এসে গিয়েছেন আমাদের শাসন করবেন। এই সমস্ত কাল্পনিক তথ্য দেওয়া চলবে না, মানুষ তো বাস্তব মাটিতে দাঁড়িয়ে আছে, কিভাবে শাসন করবে? শাসন করবার জন্য একটা নির্দিষ্ট শাসন পদ্ধতি তৈরি করতে হবে, সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। এবং সেখানে আলোচনা হলো, আপনারা দেখবেন সংবিধান সভায় যে আলোচনা হয়েছে, সেখানে যারা আলোচনা করেছেন, অংশগ্রহণ করেছেন, তার মধ্যে RSS এর লোকেরা ছিলেন। আজকে যারা বিশেষ করে বাংলার বুকে সর্বত্রই তাদের শ্যামাপ্রসাদ মুখার্জির নাম উচ্চারণ করেন, তাদের কোনো আইকন নেই, তারা শ্যামাপ্রসাদকে একটা আইকন করার চেষ্টা করছেন। তারা ছিলেন। আরো বিভিন্ন লোকের আমি নাম করতে পারি, সেই নাম করার দরকার নেই। RSS এর যে বক্তব্য, সেই বক্তব্য সংবিধান সভায় আলোচিত। RSS এর বক্তব্য কি ছিল? যে আমরা ভারতবর্ষে যারা বসবাস করছি, অধিকাংশ মানুষ হিন্দু। হিন্দু কি, হিন্দুর কি সংজ্ঞা, সে বিতর্কে আমি যাচ্ছি না, সেই বিতর্কে ভবিষ্যৎকালে হয়তো কাফি করবেন। হিন্দু বলে কোন রকম ধর্ম কখনো কোথাও ছিল কিনা আমার জানা। সিন্ধু সভ্যতার জাত যে সংস্কৃতি, সিন্ধু সভ্যতা জাত যে জনগোষ্ঠী, তাই হচ্ছে হিন্দু। এখন এই নিয়ে অনেক বিতর্ক আছে। তিনি বললেন যে যারা বেদকে মানেন, তারা ভারতবর্ষের বুকে সংখ্যাগরিষ্ঠ, অতএব ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র, অর্থাৎ বেদ ভিত্তিক চিন্তার মধ্য দিয়ে আমাদের শাসন করতে হবে। এখন দেখবেন এই সমস্ত কথা আবার ঘুরে ফিরে আসছে। তখন দীর্ঘ আলোচনার পর কিন্তু ভারতবর্ষের সংবিধান যখন গৃহীত হয়, আপনারা সকলেই জানেন, তার প্রথম কথাই ছিল উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা ভারতবর্ষের জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এসব কিছু নয়। আর ভারতবর্ষ তো আপনারা জানেন যে ভারতবর্ষ প্রকৃতপক্ষে মহামানবের সাগর। রবীন্দ্রনাথ যা বলেছেন, এমন কোন ধর্ম এখানে নেই, এমন কোন বিভিন্ন ভাষা কৃষ্টিজাত চিন্তা নেই যা ভারতবর্ষে নেই। আমার অভিজ্ঞতা হয়েছিল যখন মেয়র ছিলাম, তখন ম্যাসিডোনিয়ার মেয়র এসেছিলেন, তার সঙ্গে দেখা হয়েছে। তিনি কলকাতা শহর ঘুরে আমাকে বললেন, আমি না খুব অবাক হয়ে গেলাম। কেন? বলে আমি দেখছি মুসলমানরা তারা ইসরায়েলি যে প্যাগোডাগুলো আছে তার দেখভাল করছে, রক্ষণাবেক্ষণ করছে। দিস ইজ কালচার। কারণ আমরা একটা সামগ্রিকভাবে মিশ্র সংস্কৃতির মধ্য দিয়ে জীবনযাপন করি, এবং এটাই ভারতবর্ষ। ভারতবর্ষে হিন্দু মুসলমান, যদি হিন্দুকে ধর্ম বলা হয়, মুসলমান তো ডেফিনেটলি একটা স্ট্রাকচার রিলিজিয়ন, তারা যুগ যুগ ধরে বসবাস করছে, যুগ যুগ ধরে। এই কথা নতুন করে বলবার নেই। যার ফলে দেখবেন তাদের মধ্যে পারস্পরিক প্রেম, ভালোবাসা, বিবাহ হচ্ছে। সেই বিবাহটাকে, মানুষের আবেগটাকে আজকে আপনি ব্যবহার করার চেষ্টা করছেন লাভ জিহাদ বলে। কিন্তু ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয়েছে, তখন যখন এই বিতর্ক হচ্ছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা জয়পাল সিং, তিনি উঠে বলছেন, এটা আমি সব জায়গায় বলি, আপনাদের বলছি, আপনারা এটা প্রচার করবেন, তথ্য, কল্পনা নয়, গল্প নয়। তিনি বলছেন, তোমরা এত হিন্দু মুসলমান নিয়ে লড়াই করছো, তোমরা কারা? তোমরা সবাই তো বিদেশি। ভারতীয় হচ্ছে আমরা, আদিবাসীরা। আমাদের কোনো ধর্ম নেই।
রেকর্ডেড স্পিচ। আমাদের কোনো ধর্ম নেই, তোমরা এত ধর্ম করলে পরে তোমরা তোমাদের দেশে চলে যাও, ডোন্ট ভয়েস। কিন্তু সঠিক কথাটা বললেন। তাহলে ভারতবর্ষে এইসব আলোচনার পর যখন সংবিধান গৃহীত হলো, তখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে গেল, আমি সেটা দিয়েই সময়ের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে যে আমরা প্রজাতন্ত্রে যাচ্ছি। যে অবজেক্টিভ রেজলিউশন পণ্ডিত জওহরলাল নেহরু মুভ করলেন, যার উপরে সংবিধান নিয়ে আলোচনা হলো, সে অবজেক্টিভ রেজলিউশন করতে গিয়ে জওহরলাল বলছেন যে আপনারা জানুন, যারা সংবিধান তৈরি করবেন, যে ভারতবর্ষের স্বাধীনতাটা কিন্তু অর্জন করেছে এদেশের শ্রমিক কৃষকেরা। সুতরাং আপনারা যখন সংবিধান তৈরি করছেন তখন এই শ্রমিক কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই সংবিধান তৈরি করবেন, এক। আর দুই কি, যে আমরা একটা গণতন্ত্র চাই। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানেই হচ্ছে তার মূল কথা যে বিভিন্ন মত প্রকাশের মতো অবস্থা এবং এই বিভিন্ন মত প্রকাশ যারা করছেন তাদের নিরাপত্তা গ্যারেন্টি। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। একজন বললেন তুমি সোশ্যালিজম বললে না কেন? নেহরু বলছেন ডেমোক্রেসি যখন তার চূড়ান্ত রূপ পাবে তখনই সমাজতন্ত্র হবে। অতএব সমাজতন্ত্র বলার আমার দরকার নেই, ফান্ডামেন্টালি আমার ডেমোক্রেটিক সোসাইটি চাই। এইসব আলোচনার পর ভারতবর্ষে যখন প্রিয়াম্বেলটা তৈরি হচ্ছে, প্রিয়াম্বেল হচ্ছে কনস্টিটিউশনের প্রাণ। আপনি কনস্টিটিউশন মোটা দেখে ঘাবড়ে যাবেন না, ফেলে দিন সব, শুধু প্রিয়াম্বেল পড়ুন এক পাতা। প্রিয়াম্বেলে কি বলা হলো? যে আমরা ভারতবর্ষ কোন দিকে যাবে তার একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দিলাম। আলোচনা হচ্ছে, আম্বেদকর বলছেন যে আমরা তো প্রত্যেককে একটা করে ভোট দিয়ে দিলাম, পলিটিক্যাল জাস্টিস শুরু হলো, কিন্তু ভবিষ্যতে তেমন হতে পারে যে সংখ্যাগরিষ্ঠতার জোরেই আমাদের ভারতবর্ষে এই বিভিন্নতাকে নষ্ট করে দিতে পারে। যারা আজকে সংবিধান আলোচনার সময় হিন্দু রাষ্ট্র দাবি করছে, আগামী দিনে তারা বলতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ক্ষমতায় এসে হিন্দু রাষ্ট্র করবো। আম্বেদকর বলছেন না, সেটা করা যাবে না। সংবিধান আলোচনা হয়েছে, আমরা এই জন্য লিখিত সংবিধান দিলাম। এটা ইংল্যান্ডের মতো অলিখিত সংবিধান নয়। লিখিত সংবিধানে আমরা দেশের লক্ষ্যমাত্রা স্থির করে দিচ্ছি, কোন পথে যাবো আমরা। টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে ইকোনমিক জাস্টিস, টার্গেটটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। তাহলে আজকে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতে হবে আমরা ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস, এই যে লক্ষ্যমাত্রার পথে কপা এগোতে পারলাম এবং কেন পারলাম। তাহলে ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস যখন আমি অ্যাচিভ করতে যাব, তার সঙ্গে আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? বলছেন লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন। এখানে একটা খুব মজা আছে লিবার্টি শব্দটা নিয়ে। বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন। অনেক আলোচনার পর বলা হলো ফ্রিডম তো আছে, ইজ দ্য বার্থ রাইট। আমি জন্মেই তো কাঁদি, প্রতিবাদ করতে পারি, আমার তো ফ্রিডম আছে যা খুশি পড়ায়, কিন্তু লিবার্টি আছে কি? যে সরকার থাকবে সে কি আমাকে করতে দেবে শুধু যদি ফ্রিডম বলি? সেজন্য এই কনস্টিটিউশন দেখবে শব্দটা ব্যবহার করছে লিবার্টি। অর্থাৎ তুমি যে শাসন ক্ষমতায় থাকছো, তোমার কিন্তু গ্যারান্টি হচ্ছে আমাকে এই লিবার্টিটা দেওয়ার। আজকেই দেখবেন খবরে আছে একজন বিদেশি সাংবাদিক, তিনি এসে এখানে নির্বাচনী পরিস্থিতির ময়না করছিলেন, তার ভিসা কেড়ে নেওয়া হয়েছে, বলতে দেশে ফিরে যাও। তার কারণ তুমি সরকারের বিরুদ্ধে কথা বলছো। তাহলে লিবার্টিটা কোথায় গেল? একজন অধ্যাপক কি হুইল চেয়ারে চলাফেরা করেন, তাকে বছরের পর বছর জেলে আটকে রেখেছ, কারণ যে তিনি একটু উগ্রপন্থী রাজনৈতিক দর্শনের একজন অনুসারী। তাদের লিবার্টি আছে, ভারতবর্ষের সংবিধান তো সেই লিবার্টি তাকে দিয়েছে। তুমি সেই লিবার্টিটাকে কাজ করতে দেবে না। একজন ফিল্ম প্রডিউসার, সে যদি একটা ভালো ফিল্ম করে, তুমি তাকে প্রদর্শন করতে দেবে না। আজকে একটা চিঠি লিখে এলাম টিস, আপনারা জানেন টিসের একজন স্কলার, সে ছাত্র আন্দোলন করে দিল্লিতে গিয়েছে প্রতিবাদ করতে, এবং সে ওই রাম কি নাম বলে যে ছবিটা আনন্দ পাট্টাবর্ধনের বলে ইন দ্য নেম অফ, এই ছবিটা প্রদর্শনের ব্যবস্থা করেছে সেই ছেলেটি, যে স্কলার, হি ইজ কামিং ফ্রম দলিত।
ওই হরিজন শিক্ষা তো উচ্চ বর্ণের, শিক্ষা তো ভট্টাচার্য, ব্যানার্জি, মুখার্জি এরা শিখবে, দ্রোণাচার্য অর্জুনকে মডেল করবে, একলব্যকে তা আঙুল কেটে নেবে। এই যে অতীত গৌরবের বাণী আমাদের কাছে ছড়ানো হচ্ছে, তা প্রকৃতপক্ষে কিন্তু আমাদের সংবিধানের মূল চরিত্র বিরোধী। সেই ছেলেটিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ভারতবর্ষের বুকে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে স্কলারশিপের ব্যবস্থা ছিল, যার ফলে যারা অন্তজ বলে পরিচিত তারা শিক্ষার আলো পেয়ে লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন, যদি থটের লিবার্টি আসবে করতে লেখাপড়া শেখানো, থটের লিবার্টি থাকলেই তো মেঘনাথ শাহ তৈরি হবে, সে বলতে পারবে যে বেদে যা আছে সব বোগাস, কিচ্ছু নেই বেদে। আপনি সেই লিবার্টিটা চান না। তাহলে আমি যে দীর্ঘস্থায়ী লড়াইয়ের মধ্য দিয়ে সংবিধান তৈরি করলাম, তার যে মূল চরিত্রগুলো, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ থট, আর কি freedom to practice my religion, my faith, my culture, and dignity of human being. দেখবেন আমাদের প্রিয়াম্বলে এই কথাটা পরিষ্কার বলে, ডিগনিটি। কেন অতীত ভারতবর্ষে তো মানুষের কোনো আত্মসম্মাননা ছিল না, সেখানে তো উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষকে নিম্ন বর্ণ বলে চিহ্নিত করে মানুষকে যা খুশি তাই করত, এবং সেই কালচার ফিরিয়ে আনা হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, এটাকে হালকা চলে নেওয়া হবে না। যখন বিলকিস বানু, তাকে ধর্ষণ করা হলো, ভুলে যান মেয়েটার নাম বিলকিস বানু না হয় মেয়েটার নাম বন্দনা বন্দ্যোপাধ্যায় হতে পারত। সে একটি মেয়ে ধর্ষিতা, দেশের আইনে সাজা দেওয়া হলো ধর্ষকদের। দেশে আইনও আছে যে সরকার মনে করলে কোনো একজন অপরাধীকে মুক্ত করতে পারে, যদি সরকার দেখেন যে সেই অপরাধী তার ভুল সংশোধনের মধ্য দিয়ে মানবিক পর্যায়ে উত্তরণ হয়েছে। তার হতেই পারে, মানুষ ভুল করে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। সরকার, বিশেষ করে এই সময়ের বিজেপি সরকার গুজরাটের এবং কেন্দ্রে, তারা ওই ধর্ষকদের মুক্ত করে দিলেন। সেটা পর্যন্ত খুব একটা আপনাদের বা আমাদের চেতনায় আঘাত করে না। কি হলো, সেই ধর্ষকদের প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে মালা পরিয়ে বলা হলো এরা উচ্চ বর্ণের ব্রাহ্মণ, এরা ধর্ষণ করতে পারে না। প্রকারান্তরে মনুবাদী যে দর্শন, যে ধর্ষণ উচ্চ বর্ণের লোকেরা যদি কাউকে উপভোগ করে সে ধর্ষণ নয়, সেটা হচ্ছে সেই মহিলা, সে অন্তজ, তার পরবর্তী প্রজন্ম বা পরলোকে গিয়ে তার উত্তরণ হবে। এই দর্শনটাকে তারা বাস্তবায়িত করতে চাইছেন ভারতবর্ষের